দুই দেশের অতিরিক্ত সৈন্য প্রত্যাহারের পরও সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে বিজিবি। ভোমরায় চাষাবাদ বন্ধ। জমিটা রোপণ করতে গেছিলাম, তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে। গাইবান্ধায় আওয়ামী লীগ কর্মী থেকে রাতারাতি বিএনপি নেত্রী, অকাট্য সাক্ষ্য প্রমাণে বাদ পড়লেন উপজেলা মহিলা দলের সভাপতি। কমিটি গঠনে পদ বাণিজ্যের অভিযোগ। স্থানীয় কিছু নেতা, পৌর এবং থানা বিএনপির কিছু নেতা এটার সঙ্গে জড়িত ছিল। বিগত দিনে বিএনপির কোনো মিছিল মিটিং আমরা করতে কখনো দেখি নেই। টাকা পয়সার বিনিময়ে এরা এই কমিটি নিয়েছে, কিন্তু আমরা এই কমিটি মানি না। মানিকগঞ্জে ভুয়া তথ্যে ইউএনডিপির অনুদানের 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। নাম সর্বস্ব কারখানায় পালন হচ্ছে হাঁস মুরগি। আমন্ত্রণ সংবাদ সেরা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে বিজিবির আপত্তির পর 3 সীমান্তে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ও ভারত। তারপর থেকেই থমথমে বর্ডারের সতর্ক অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সাতক্ষীরার ভোমরা সীমান্তে সকালে থেমে থেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানায়, ভোরে ভোমরা এলাকায় বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গার গুলির শব্দ শুনতে পান তারা। এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সীমান্তবর্তী এলাকার মানুষ। এর আগে শনিবার 2 বাংলাদেশি কৃষকের চাষাবাদে বাধা দেয় বিএসএফ সদস্যরা। এ বিষয়ে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 15 জানুয়ারি দুদেশের সার্ভে বিভাগ যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই জমিটা 30 বছর ধরে করি, তা আমরা ওখানে জমিটা রোপণ করতে গেছিলাম, তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া স্থাপন করতে না পেরে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে বিএসএফ। এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়। তবে নিরাপত্তা ব্যবস্থার টহল জোরদার করা হয়েছে। কিছুটা সংখ্যা নিয়ে হলেও কৃষিকাজ শুরু করেছে প্রান্তিক চাষিরা। গত শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ওপারে ভারতের শূন্যরেখা বরাবর খিতিরপাড়া গ্রামে কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। রোববার রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। তবে বেড়া তৈরির কাজ এখনো বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল, এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো আমি সেই ক্ষেত্রে বলবো আমার বিজিবি সেই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো। সাতক্ষীরায় যেতে চাই। সাতক্ষীরার ভোমরা সীমান্তে রয়েছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সীমান্তের এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের, সবশেষ কেমন দেখছেন আপনি? এখন কিন্তু সাতক্ষীরার যে ভোমরার সীমান্ত, এবং আমি এখন রয়েছি বাংলাদেশ অভ্যন্তরে লক্ষ্মীদাড়ি সীমান্ত, এবং আমার যে বিপরীত দিক মানে অপাশে ভারতের ঘোজাডাঙ্গার সীমান্তের শিবতলা এলাকা, এখানে কিন্তু এখন বাংলাদেশ অভ্যন্তরে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণ ভোর রাতে ভারতীয়দের বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এ নিয়ে কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন এখানকার স্থানীয়রা। এবং এর আগে গত শনিবার এখানকার একজন কৃষক নজরুল ইসলাম, তিনি ধান রোপণ করতে গিয়েছিলেন সীমান্তের একটি এলাকায়। 30 বছর ধরে কিন্তু তিনি সেখানে ধান রোপণ করেন।
তবে সেই ধান রোপণ করতে গেলে বিএসএফ প্রথম দিকে বাধা দেয় এবং পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে কিন্তু পতাকা বৈঠক হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে গতকাল, এবং সেখানে প্রথম দিকে 15 জানুয়ারি আবারও একটি বৈঠকে এবং সার্ভের মাধ্যমে সমাধান হবে। পরবর্তীতে সেটি 20 জানুয়ারি করা হয়েছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে আকরাম। আওয়ামী লীগের কর্মী 5 আগস্টের পর বনে গেছেন বিএনপি নেত্রী। শুধু তাই নয়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের সভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। অকাট্য সাক্ষ্য প্রমাণে বাদ পড়েছেন কমিটি থেকে, তবে এখনও বিএনপি পরিবারের সদস্য হিসেবেই নিজেকে দাবি করছেন। তৃণমূল কর্মীরা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীকে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন নেতার বিরুদ্ধে। ত্যাগী ও বঞ্চিতরা ক্ষোভ জানিয়েছেন কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা 3 আসনের জন্য ফর্ম জমা দিচ্ছিলেন আগ্রহী নেতারা। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র নেন অর্জিনা পারভিন চাঁদনী। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজিজুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। ভোটের 7 মাস পর গত 5 আগস্ট বদলে যায় সব হিসাব নিকাশ। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি, কিন্তু এই কমিটিতে বছর ঘুরতে না ঘুরতে আলোচনায় সেই অর্জিনা। আওয়ামী লীগ কর্মী এবার ভোল পাল্টে সরাসরি পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদে। আমি বিএনপি ফ্যামিলির সন্তান। আমার বাবা দীর্ঘ 40 বছর যাবৎ বিএনপি করছে, এটা পলাশবাড়ী থানার সবাই জানে। আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি, ওয়ার্ডের সহসভাপতি, ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য। শুধু অর্জিনা নন, কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ফুঁসে ওঠে তৃণমূল নেতাকর্মীরা। আওয়ামীপন্থী চাঁদনী এবং নাসিমাকে যারা কমিটি দিয়েছে তারা তো আসলে আমাদের মনে করেন যে বিগত দিনে বিএনপির কোনো মিছিল মিটিং আমরা করতে কখনো দেখি নেই। টাকা পয়সার বিনিময়ে এরা এই কমিটি নিয়েছে, কিন্তু আমরা এই কমিটি মানি না, কোনো দিন মানবো না। তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছ থেকে নাকি সুপারিশ করে নিয়ে এসে জেলা থেকে কমিটি নিচ্ছে। স্থানীয় কিছু নেতা, পৌর এবং থানা বিএনপির কিছু নেতা এটার সঙ্গে জড়িত ছিল। টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে। এসব ঘটনার প্রমাণ হিসেবে একের পর এক কথোপকথন আর ভিডিও হাজির করতে থাকেন অভিযোগকারীরা। বিজনেস করতে গেলে তোমার আওয়ামী লীগের সাথে তো পড়াই লাগে। আমাদেরকে নিরাপত্তা থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে হেল্প করতে হয়, আর বাকিটা ওখান থেকে যেটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার, টাকা পয়সা খরচ করার দরকার, সেটা চাটনি করবে। আমার কোনো এসপির সাথে পরিচয় হওয়া লাগে না, কারণ আমাদের তো সব ডিএজি লেভেল। সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করে জেলা মহিলা দল। এ বিষয়ে কথা বলতে রাজি হননি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা কিংবা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মণ্ডল। সাধারণ সম্পাদক জানালেন, কমিটি গঠনে অনিয়মের প্রমাণ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। যে আইন রাজনৈতিক পরিপন্থী কার্যকলাপ পরিচালিত করবে তাকে সাংগঠনিকের বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি করেনি বিএনপি। আমিন বাবু, যমুনা নিউজ। কারখানাটি কখনো চালুই হয়নি, অথচ দেখানো হয়েছে কর্মরত শতাধিক কর্মচারী, আছে মেশিনপত্র। এমন ভুয়া তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে ইউএনডিপির প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সদস্য সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে। মানিকগঞ্জের নাম সর্বস্ব ওই প্রতিষ্ঠানে বর্তমানে লালন পালন হচ্ছে হাঁস মুরগি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসের চর এলাকা, এখানেই গড়ে তোলা হয়েছে সাইনবোর্ড সর্বস্ব কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠানটি। ভেতরে কেউ নাই। কাগজে কলমে দেখানো হয় প্রতিষ্ঠানে কর্মরত 115 জন কর্মচারী, আছে মেশিনপত্র। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। শতাধিক কর্মচারী তো দূরের কথা, কখনো চালুই হয়নি প্রতিষ্ঠানটি। অথচ এই
জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যেতে চাই সেখানে। ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। জি, সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। জি, অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য, এটা আমার বিষয়। আপনাদের আবেদনের প্রেক্ষিতে কোর্ট কি অর্ডার দিবে? হ্যাঁ, আমাদের জি, আপনাদের কথাতে বলতে চাই, বাংলাদেশের সিআইডিতে সহ আরও বিশেষায়িত ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত, শুধুমাত্র লোকাল কোর্ট না, ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে। বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই, এটা সম্পূর্ণ ডিজিটাল। কোর্ট কি নির্দেশনা দিল এবং আপনারা কি আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলছেন যে গ্রুপ এবং ডিজেপার আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে রাষ্ট্রীয় কিছু এবং ডিলে করার চেষ্টা করছে। দেখুন, আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম। শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না, এভিডেন্স কিলিংয়ের কিন্তু একটা পর্যায় এখানে আছে, সেটা একটা আলাদা উপন্যাস। যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি ইনস্ট্যান্ট একটা মানসিক কারণে বা আদেশপ্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম, তা নয়। এই হত্যাযজ্ঞের সাথে মানবতা বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল। আমরা সেখান থেকে আমরা উদ্ধার করছি। ওকে, আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। শেষ হ্যাঁ, আসলে আমরা তদন্তের স্বার্থে এটা আমরা বলতে পারছি না। ওকে, ধন্যবাদ, আপনার ধন্যবাদ। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানো। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।